আজকের প্রসঙ্গ জামাত এবং একেবারে সেন্সিটিভ একটা ইস্যু, একেবারে আনহাইজেনিক একটা ইস্যু। আপনি ধরার সাথে সাথে ইনফেকশন হয়ে যাবে আপনার, এরকম একটা বিষয় নিয়ে আজকে নাড়াচাড়া করব। আমাদের রাজনৈতিক দলগুলো, সেই বিএনপি, আওয়ামী লীগ, তারা যখন জামাতের ছেলে মেয়ের সাথে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেন, তখন জামাত যুদ্ধাপরাধী থাকেন না, তখন জামাত নিয়ে কোনো সমস্যা না। কেবলমাত্র আমরা জনগণ হিসেবে যখন জামাতের দিকে শুধু তাকাই, তখনই কিন্তু আপনার ইনফেকশন হয়ে যায়। তখনই আপনি যুদ্ধাপরাধী সমর্থক, তখনই আপনি দেশবিরোধী একটা দলের সমর্থক। জামাতের ব্যাপারে একটা অভিযোগ হচ্ছে যে সে ধর্ম নিয়ে রাজনীতি করে, এবং তার ধর্ম নিয়ে রাজনীতি করাটা এতটাই ন্যাক্কারজনক, এতটাই নোংরা একটা কাজ। বাকিরা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না। জুনায়েদ সাকিরা নির্বাচনের আগে টুপি পরেছে, মির্জা ফখরুল টুপি পরেছে। এগুলো ধর্ম নিয়ে ব্যবসা না, বা ধর্ম নিয়ে রাজনীতি না। জামাত যে ধর্ম নিয়ে রাজনীতি করে, এখানে জামাতের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জামাতকে সবসময়, যেহেতু তারা, তাদের পোশাক হচ্ছে পাঞ্জাবি এবং তাদের দাড়ি আছে, ম্যাক্সিমামের দাড়ি আছে, সো দাড়ি, পাঞ্জাবি এবং টাকনুগিরা পর্যন্ত সব কিছু ঢাকা রেখে জামাতকে চলতে হবে খুব সেন্সিটিভভাবে, যেহেতু তারা ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল। আর বাকি যারা আছে তাদেরকে হাফ উলঙ্গ হলেও সমস্যা নেই, কিংবা তারা একেবারে উলঙ্গ হলেও কোনো সমস্যা নেই, কারণ তারা তো ধর্মভিত্তিক রাজনৈতিক দল না, সুতরাং তারা উলঙ্গ হয়ে হাঁটতে পারে। এখানে কোনো মুনাফিকি নেই, এখানে কোনো কিছু নেই। কিন্তু জামাত কিছু করলে সেখানে মুনাফিকি আছে। সো এই যে জামাতের ঘরে নিজের ছেলে মেয়েকে বিয়ে দেওয়া, এটা এমন কোনো সমস্যা না, কিন্তু আপনি জনগণ হিসেবে জামাতের দিকে শুধু তাকাবেন, আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। এই রাজনৈতিক প্রেক্ষাপট, এটা হাসিনা যেমন করেছে, এখন এই মুহূর্তে বিএনপিও করছে। ইন্টারিয়াম গভর্নমেন্টের ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় থেকে একটা কথা বলা হয়েছিল যে আওয়ামী লীগ প্রশ্নে বা শেখ হাসিনা প্রশ্নে জামাত, বিএনপি, এনসিপি তারা সবাই এক হয়ে যাবে। এর মধ্যে তাদের পারস্পরিক অনেক মতবিরোধ থাকতে পারে, কিন্তু শুধু আওয়ামী লীগ ইস্যুতে তারা এক হয়ে যাবে। কিন্তু হাসিনা আসার আগ পর্যন্ত এই যে আমাদের সাধারণ জনগণের 24 ঘন্টা বা 7 দিনের যে জীবন, প্রতিদিন যে আমরা স্ট্রাগল করছি, প্রতিদিন যে আমরা আমাদের বিভিন্ন লাইফের ক্রাইসিস ফেস করছি, এবং এই মুহূর্তে আমাদের জ্বালানি তেলের সংকট, এই মুহূর্তে বিদ্যুতের সংকট, এই জিনিসগুলোর জন্য জামাত, বিএনপি, এনসিপি এক হবে কিনা? সংস্কার কি রাজনৈতিক দলের ভোগ বিলাসের জন্য করা? তা তো না। সংস্কারের পুরো জায়গাটা হচ্ছে জনগণের জন্য। তাহলে সেই জনগণের জন্য যখন সংস্কার, সেই সংস্কারের নিয়ে কথা বলবে তো জনগণ, এবং তারা কথা বলেছে গণভোটের মাধ্যমে। কিন্তু এই যে রাজনৈতিক দল বিএনপি, তারা মনে করছে যে সংস্কার মানেই হচ্ছে রাজনীতিবিদদের কতটুকু পাবে, কতটুকু পাবে না, এই হিসেব নিকেশ। এই হিসেব নিকেশ সংস্কারের মধ্যে নেই। আপনি জনগণকে, জনগণের যে অধিকার, সেটা কিভাবে ফিরিয়ে দিবেন সেটাই বলা আছে সংস্কারে। আপনি কি দিবেন, কি দিবেন না সেই আলাপনা, আপনি তার প্রাপ্তিটা কিভাবে দিবেন সেটা বলা আছে সংস্কারে। এই সংস্কারের বিরুদ্ধে যে তারা কথা বলার স্পর্ধা পায়, এবং বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন বা বিভিন্ন কর্মপদ্ধতি এখানে প্রবেশ করিয়ে তারা এক ধরনের ফ্যালাসি তৈরি করতে চায়। তারা বোঝাতে চায় যে সংস্কারটা জনগণের জন্য খুবই খারাপ একটা বিষয়, কিন্তু আলটিমেটলি তাদের জন্য খারাপ বিষয়, কারণ তাদেরকে ফুল ফেসে তাদেরকে কাজ করতে হবে। কোনো ধরনের আলস্য, অবহেলা এখানে চলবে না। আপনি রাজনীতি করতে আসছেন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, আপনি রাজনীতি করতে আসছেন 54 বছরের পুরনো বাংলাদেশ, যেটা যে আপনি নিজের আখের গোছাতে আসছেন, সেটা না। এটার জন্য 24শে গণঅভ্যুত্থান হয়নি, সেটার জন্য জুলাই সনদ তৈরি হয়নি। আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতার যে ফসল, আমাদের যে বোধোদয়, সেই বোধোদয় থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের নতুন বাংলাদেশ এইভাবে চলবে, এবং সেই কথাটাই সংস্কারে বলা হয়েছে। ঠিক নির্বাচনের 3 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চুক্তি করেছেন, এবং সেই চুক্তিটা হচ্ছে কত পার্সেন্টেজ শুল্ক মুক্ত হবে বাংলাদেশ এই বিষয়ে, এবং এর এগেনস্টে বাংলাদেশকে কি কি পারচেস করতে হবে। এখানে অনেক আননেসেসারি ইস্যু আছে যেটা বাংলাদেশের পক্ষে যায় না। সো ডক্টর ইউনূস এটা কেন করলেন? মজার ব্যাপার হচ্ছে যে ডক্টর ইউনূস এটা করেছেন, এই জন্য ডক্টর ইউনূস খারাপ হয়ে গেছেন, ট্রেডিশনাল রাজনীতিবিদরা বলছেন, বিশেষ করে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চুক্তিটা না করতেন, তাহলে এই চুক্তিটা বিএনপিকে করতে হতো, কারণ বিষয়টা হচ্ছে আমেরিকা, বিষয়টা ডক্টর ইউনূস নন। এবং এই জায়গায় বিএনপি, আওয়ামী লীগ, জামাত যেই থাকবে, সেই আমেরিকার এই চুক্তিগুলোকে মেনে নিতে বাধ্য, তাই না? কারণ আপনার তো আমেরিকার সাথে ফাইট করা, আপনি তো সেই স্ট্রেংথ কান্ট্রি নন,
এবং এই মুহূর্তে স্ট্রেংথ কান্ট্রি আপনি দেখুন যে এই মুহূর্তে মনে হচ্ছে যে অনেক শক্তিধর একটা দেশ ইরান। হ্যাঁ, এই জন্য সে পারছে, এই জন্য সে চালিয়ে যাচ্ছে, কিন্তু কতটা পারছে, কতটা চালিয়ে যাচ্ছে, কতটা চালিয়ে যেতে পারবে, এটা একটা প্রশ্ন। এখন পর্যন্ত সে অনেক কিছু করেছে। তো আমরা তো ইরানের ধারে কাছেও না রে ভাই। আমাদেরকে যখন আমেরিকা বলবে যে তুমি এটা করো, আপনাকে করতে হবে। আপনি বিএনপি হন, জামাত হন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, অথবা আপনি ক্লাবে যান, আপনি কোনো নামাজ কালামি পড়েন না, কোনো ধর্মের মধ্যেই নাই, আপনি একেবারেই অধর্মের একজন মানুষ, কিচ্ছু যায় আসে না। আমেরিকা চেয়েছে আপনাকে করতে হবে। সো এই বাস্তবতাটুকু আপনি মেনে নিয়ে, বা রাজনীতির মাঠে এই স্বচ্ছতাটুকু আপনি যদি আপনার জনগণকে, আপনার দেশের নাগরিককে যদি আপনি এটার ব্যাপারে ইজি করেন, সমস্যা কোথায়? জামাতের প্রতি আমার কোনো ফ্যাসিনেশন নেই। আমি একেবারে নাগরিকের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে দেখি। কিন্তু আপনার মতো আমারও একটা প্রত্যাশা ছিল যে জামাত ডেফিনেটলি বাকিদের চেয়ে ভালো করবে। কারণ তাদের একটা লেজিটিমেসি আছে, স্বচ্ছতার সাথে, ট্রান্সপারেন্সির সাথে একটা কোথায় যেন একটা যোগসূত্র আছে। ইন দ্যাট কেস আমাদের মনে হয়েছে যে জামাত উইল বি বেটার। জামাতের বাংলাদেশে আজকের যে অবস্থান, আজকে বাংলাদেশে জামাতের যে প্রাসঙ্গিকতা, এটা কারা তৈরি করেছে? দুই দলই তৈরি করেছে। এবং এই দুই দলই কিন্তু যখন তাদের প্রয়োজন হয়েছে জামাতের কাছে গেছে, আবার পরবর্তীতে জামাতকে ছুঁড়ে ফেলেছে। কিন্তু এই কাছে যাওয়া, ছুঁড়ে ফেলা, এটা এক এক সময় এক এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছে। বাস্তবিক পক্ষে কেউ কৃতজ্ঞতার জায়গায় নেই। ঠিক ব্যাপারটা এরকম যে বাংলাদেশের কনজুগাল লাইফে যখন ডিভোর্স চলে আসে, ঠিক ডিভোর্সের পরপরই কিন্তু সেই বেডরুমের কথাগুলো বাজারে চলে আসে, ফ্লাশ হয়ে যায়, অর্থাৎ মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা নেই। সো এই যে এত বছরের একটা সংসারের এতগুলো সঙ্গমের রাত, এই জায়গাগুলো তখন বাজারের বিষয় হয়ে যায়, নোংরাভাবে সেগুলোকে এক্সপ্লেইন করা হয়, অনেকটা সেক্সুয়াল আনএবিলিটি নিয়েও কথা হয়। ঠিক জামাতের সাথে রাজনৈতিক যে সঙ্গম বাকি দুটো দলের, এটাও ঠিক এরকমই হয়েছে। মানে যখন আপনার সুখের সময় ছিল আপনি সুখ নিয়েছেন, এবং পরবর্তীতে আপনি নিন্দা করছেন। সো বাদবাকি ব্যাপারগুলো আর ইন ডিটেলসে গেলাম না। সো এখন রাজনৈতিক দলগুলো জামাতের সাথে সঙ্গম করতে পারে, কিন্তু আপনি যদি দূর থেকে একটু দেখেন আপনার কিন্তু কবিরা গুনাহ হয়ে যাবে। সো সাবধানে থাকবেন জামাত থেকে। জামাত অত্যন্ত খারাপ একটা দল। তাদের থেকে 1000 মাইল দূরে থাকবেন। তাদেরকে নিয়ে যদি মনে স্বপ্ন আসে, স্বপ্নটাকে দমিয়ে রাখবেন। আপনি সাধারণ টিপিক্যাল বাংলাদেশি হয়ে ওঠার চেষ্টা করুন। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।